This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. স্পেশাল প্রণামের কথা বলবো এখন। এক প্রণামেই হাওয়া গরম। কে কাকে প্রণাম করলেন? সদ্য জেতা বিজেপির সাংসদ সৌমিত্র খাঁ প্রণাম করেছেন। তারপর থেকেই ফিসফাস। কেন প্রণাম? কোন উদ্দেশ্যে? আচ্ছা, চর্চা হবে নাই বা কেন বলুন। সৌমিত্র প্রণাম করেছেন তৃণমূলের অঞ্চল সভাপতিকে। দেখুন ছবিটা। এলাকার সাংসদ এলাকায় বেরিয়েছিলেন। হঠাৎ পথে দেখা হলো তৃণমূলের অঞ্চল সভাপতির সঙ্গে। দেখা হতেই পায়ে হাত দিয়ে প্রণাম, আশীর্বাদও করলেন তৃণমূল নেতা। বিষ্ণুপুরের রাস্তায় হঠাৎ দেখা, তারপরই সৌজন্য। তাহলে রাজনীতি এত ভোকাল কেন? কারণ সৌমিত্ররই নিজের কথা কদিন আগেই যা বলেছেন, মন্ত্রক দিতে হবে, না হলে তৃণমূলের সঙ্গে যোগাযোগ আছে, বিশেষ করে নিচের তলার সঙ্গে। শুনুন। একটা কথা অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার ধরে বলছেন যে 3 জন সাংসদ ইতিমধ্যেই যোগাযোগ করেছেন, বেশ কয়েকজন বিধায়ক টাচে আছেন। আপনি যেহেতু একটা সময় তৃণমূল কংগ্রেসে ছিলেন, আপনার নামটা নিয়েও কিছুটা জল্পনা চলছে। না, আমার জেলা স্তরে আমার টাচ আছে, তৃণমূল কংগ্রেসের অনেক জেলা স্তরে অনেক টাচ আছে, রাজ্য স্তরে আমার কারোর সঙ্গে কথা হয়নি। টাচটা কীরকম, জেলা স্তরের টাচটা? জেলা স্তরে টাচ আছে, বলছে দাদা আপনি চলে আসুন, তুমি চলে এসো, তুমি চলে এলে আর আমরা এখান থেকে বর্ধমান, আসানসোল, দুর্গাপুর, পুরো রাঢ় বাংলায় আর কেউ কোথাও থাকবে না। এরপর তৃণমূলের অঞ্চল সভাপতির পায়ে হাত দিয়ে পেন নাম ঠুকলে কথা হবে না। মন্ত্রিত্ব না পেয়ে অবশ্য কথা আর বাড়াননি সৌমিত্র, কিন্তু কাজে বুঝিয়ে দিচ্ছেন কি। বিষ্ণুপুরের ব্লক সভাপতিকে প্রণাম করেছি, আমার অনেক সিনিয়র লিডার তৃণমূল তাদেরকে প্রণাম করেছি। রাজনৈতিক দল আলাদা থাকতে পারে, কিন্তু সৌজন্যবোধ আমি স্বীকার করি। ওনার সঙ্গে একদিন রাজনীতি করেছি, উনি আমার সিনিয়র লিডার ছিলেন এবং বয়স্ক মানুষ, তাকে শ্রদ্ধা দেওয়াটা আমার কাজ, আমি সেই কাজটা করেছি। সৌমিত্র খাঁ বলতে হবে, সিনিয়র মানুষ হতে দেখে প্রণাম করেছেন, অসুবিধার কি আছে? সুকান্ত মজুমদার ঠিকই বলেছেন, সৌমিত্রই পারবেন উত্তর দিতে। সৌমিত্রই তো জানেন হঠাৎ লোক দেখিয়ে তৃণমূলের পা ছুঁয়ে প্রণাম কেন করলেন। দলের অস্বস্তি বাড়িয়ে দিয়ে জল মাপছেন নাকি বিষ্ণুপুরের 3 বারের সাংসদ? দলের অস্বস্তি অবশ্য বাড়িয়েছে ডায়মন্ড হারবারও। আজ যেখানে গিয়েছিলেন বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল বিপ্লব দেবের নেতৃত্বে। কি হয়েছে রাজ্য রাজনীতির হটস্পট ডায়মন্ড হারবারে? চলুন দেখি কি চলছে বলুন তো। চুপচাপ সন্ত্রাস, সেই কোট আনকোট হিংসা দেখতেই বাংলায় উত্তর থেকে দক্ষিণ ঘুরে বেড়াচ্ছে বিজেপির কেন্দ্রীয় দল। আজ আক্ষরিক অর্থেই দক্ষিণে গেলেন টিম বিপ্লব দেব। ওই যে রাজনীতির ডায়মন্ড হারবার মডেল। বঙ্গের শাসককে বিঁধতে বিজেপির কেন্দ্রীয় দল গেল আমতলায়। সেখানেই তো সব শুনলেন টিম বিজেপির সদস্যরা। ছিলাম, সব রিপোর্ট করেছি, কোনো কিছু তো ফল হয়নি। ধীরে এই তো লোকসভার ভোটে বাড়িতে আগে থাকতেই তো খেলতে শুরু করেছি। আমি এখন খুব কষ্টে পড়ে আছি, আমার ছেলে বউ কাঁদছে, দিদি আমি খুব কষ্টে আছি। আমার ঘর বাড়ি ভেঙে দেওয়ার এরকম পরিস্থিতি, ঘর বাড়ি ভেঙেও দিয়েছে, মাটির ঘর বাড়ি, তাতেও আমি খুব কষ্ট পাচ্ছি। আর বেশি দিন নেই, 2026-এ নিশ্চিত এই প্রশাসন আর এই যে দল, তার সমাপ্তি আপনারাই করবেন। আমি আজকে আপনাদের চোখের সামনে আমতলায় পার্টি অফিস ঘুরে তখন জয়নগরের পথে বিপ্লব দেবরা। তাল কাটলো মাঝপথে। আমতলায় বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দলের পথ আটকে বিক্ষোভ উগড়ে দিলেন একদল লোকজন। তারা কারা? বিজেপিরই কর্মী। যাবেন না, এখানে দাঁড়ান। কি বলতে চাইছেন আপনি? আমাদের ভূমিকাটা স্যার একবার দেখে যান। কেন্দ্রীয় দলের প্রতিনিধির কাছে বলছি, বিপ্লবজি আছেন, ওনাকে বলছি আমরা যেখানে অরিজিনাল ভিকটিমস আছে এখানে দাঁড়ানো হোক, একটু সময় দেওয়া হোক। তারা এখানে আছে, কিন্তু তাদের সঙ্গে সময় দেওয়ার জন্য আমরা রিকোয়েস্ট করছি। কেন অরিজিনাল ভিকটিমরা এখানে কেন? দলীয় কার্যালয় নেই? চলে গেলে জায়গা নেই তো, জায়গা কম আছে, এত মানুষ আছে, মহিলা আছে। জেলা সভাপতি ভুল বুঝিয়েছে।
হ্যাঁ জেলা সভাপতি ভুল বুঝি, আজকে কেউ নেই, একটা লোকই ছিল না ওখানে। অভিজিৎ সর্দার ওই গদ্দার জেলা সভাপতিকে আমরা ইমিডিয়েটলি পদত্যাগ চাই। এখানে আমাদের যিনি প্রার্থী আছেন এই প্রার্থীর এখানে না হলে 60 থেকে 70 জন আক্রান্ত ব্যক্তি এখানে, আমরা ভোর থেকে এখানে ওয়েট করছি যে কেন্দ্রীয় নেতৃত্ব আসার জন্য। তো জেলা সভাপতি এমন ভাবে ওনাদেরকে মগজধলাই করেছেন যে যার জন্য এখানে ঢুকতেই দিল না। মানে বিজেপি কর্মীদের নিশানায় দলেরই জেলা সভাপতি। বিজেপির প্রার্থী হয়েছিলেন অভিজিৎ দাস, তার অনুগামীদের কাঠগড়ায় জেলা সভাপতি অভিজিৎ সর্দার। ওই ধরনের বিতর্কিত কথার উত্তর দেওয়ার প্রয়োজন আমি বোধ করি না। প্রতারিত এবং বিতাড়িত মানুষজন ববির ওখানে আছে, কিন্তু তাদেরকে যখন আমরা আমাদের জেলা অফিসে আজকে ডেকেছিলাম, তাদেরকে কোনো একটা শক্তি আটকে রেখেছিল। প্রবলেমটা সলভ হয়ে যেত যদি কেন্দ্রীয় কমিটির লোকেরা এসে তাদের কাছে 10 মিনিট শুনতো। আমি জানি না কেন এই পদ দিয়ে জয়না করে গেল, তারা কেন থামলেন না, হয়তো তাদের শিডিউলের মধ্যে যেটা ছিল সেটা দেন। এটা কারোর কোনো অনুগামী বিষয়টা নয়। কেউ যদি অ্যাকচুয়ালি জেলা সভাপতি পদ বা প্রার্থীর পদ এগুলো গুরুত্বপূর্ণ পদ, এই পদে থেকে কেউ যদি কোনো লুজটক করে, বালখিল্যর মতন আচরণ করে, সেটা তার ব্যাপার, আমি তো জানি না বিষয়টা। বিপ্লব দেব সন্ত্রাসের প্রতীক, তাকে পাঠিয়েছে নাটক করতে, পাঠিয়েছিল অভিষেকের জেলায়, অভিষেকের নির্বাচনী কেন্দ্রে। তো সেখানে তো বিজেপি বনাম বিজেপি। দলীয় বিষয় প্রার্থী বলেছেন, দলের আমাদের প্রদেশের সাধারণ সম্পাদিকা অগ্নিমিত্রাদি, ফলে এই বিষয় নিয়ে দলেই আলোচনা করে এই বিষয়ের সমস্যার সমাধান করা হবে বলে আমি মনে করি। বলছে জেলা সভাপতি দেখে না, গোষ্ঠীবাজি করছে, অযোগ্য, প্রকাশ্যে বাইট দিচ্ছে, নিজেরা মারামারি করছে। বিজেপির দুই গোষ্ঠী নেতারা বিবৃতি দিচ্ছেন আর কর্মীরা মারামারি করছে, তো সেগুলো কেন তৃণমূলের নামে চাপানো হবে? এরপর বিজেপির প্রতিনিধি দল গেল সন্দেশখালী, আর সঙ্গে ছিলেন রেখা পাত্র। ছিটিয়ে থাকা গ্রামের একটাই প্রশ্ন, কেন্দ্রীয় বাহিনী চলে গেলে কি হবে? বামনঘিরি যে অঞ্চল রয়েছে, সেই বামনঘিরি অঞ্চলে ভোট পরবর্তী হিংসাশীল মানুষজনের সঙ্গে কথা বলেন। আপনাদের আশঙ্কাটা কি এখন? আশঙ্কা আমাদের দিনের বেলা হচ্ছে কি, আমরা পালিয়ে পালিয়ে, রাত্রিবেলা আমরা পালিয়ে পালিয়ে থাকছি, দিনের বেলা ঘরে থাকতে পারছি। আমাদের স্বামীগুলো বাড়ি নেই, সব বাইরে কাজ করতে গেছে, আমাদের ছোট ছোট বাচ্চা। 19 তারিখটা পার হলেই কেন্দ্র বাহিনীর পুলিশ যখন এখান থেকে চলে যাবে, তখন এই প্রত্যেক ছেলেদের উপরে অত্যাচার হবে, মহিলাদের উপরে ধর্ষণের মানে চেষ্টা করবে। বাহিনী রাজ্যে এখনো রয়েছে, কিন্তু বাহিনী চলে গেলে কি হবে সেই ভাবনা এখনো তাড়িয়ে বেড়াচ্ছে সন্দেশখালীর বামনঘেরি অঞ্চলের মানুষকে। এখানে দাঁড়িয়েছি মোড়ের মাথায়, কতটা হাঁটতে হবে? मैं हूं ब्रजलाल, राज्यसभा सांसद। इधर भी जो करेंगे हम लोग के साथ। 3 दिन आप लोगों ने बंगाल में रहा यहाँ पे। কেন্দ্রীয় প্রতিনিধি দল আজকে বামনঘেরিতে এলেন, কতটাখানি ভরসা পাবেন এখানকার কর্মী সমর্থকের? দেখুন, কিছুটা হলেও ভরসা পাবে যে আজকের এনারা এসেছেন তার জন্য, কেননা এরা তো ইলেকশন যে কাউন্টিংয়ের পরের থেকে এখন অবধি কাউকে পাশে পাননি, আর এনারা যে ভয়ে ছিলেন সেই ভয়টা কিছুটা হলেও ওনারা জয় করতে পারছেন। আমরা আসবো না, আমরা পলিটিক্যাল হাঁটি, ওনার কথা মেনে নিলাম। মমতা ব্যানার্জি যে পলিটিক্যাল ট্যুরিজম, ঠিক উনি যদি মানুষকে মেরে অত্যাচার করে তারপর রেপ করার পরে কাউ দেখতে আসে, সেটাকে পলিটিক্যাল ট্যুরিজম বলে ওনাকে বলুন, এটা টকশো করার জন্য উনি গিয়ে বলুক যে সন্দেশখালীতে ওনারা এইসব নাটক না করে গঙ্গাধর কয়ালের সঙ্গে কথা বলেছেন। বিপ্লব দেব গঙ্গাধর কয়ালের ভিডিওটা দেখলেন, গঙ্গাধর কয়ালের সামনে, মিডিয়ার সামনে কথা বললেন না কেন? সন্দেশখালী আক্রান্ত দলীয় কর্মীদের খোঁজ নিতে এসে দলের গোষ্ঠী কোন্দল দেখে গেলেন বিপ্লব দেবরা। কোন্দলের শেষ এখানে নয়, লম্বা ফিরিস্তি। উপনির্বাচনের প্রার্থী নিয়ে কি কম অশান্তি নাকি? উত্তর দিনাজপুর জেলা বিজেপির সভাপতি পদে ইস্তফা দিয়েছেন বাসুদেব সরকার। সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন ইস্তফার কথা রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কাছে পাঠিয়েছেন। ছবি দেখুন। রায়গঞ্জ কেন্দ্রে দল মানস কুমার ঘোষকে প্রার্থী করাতেই কি বেঁকে বসেছেন বাসুদেব? না হলে কেন নাম ঘোষণার ঘণ্টাখানেকের মধ্যে ইস্তফা? মুখে বলছেন পারিবারিক ব্যক্তিগত কারণ, কিন্তু বদ্দের ঘরে কান পাতলেই শুনবেন অসন্তোষ প্রার্থীতেই।
অনেকে কাল থেকে আমাকে ফোন করছেন, আমার সাথে যোগাযোগে রয়েছেন। তারা মানস ঘোষকে প্রার্থী হিসাবে মেনে নিতে পারছেন না। অ্যাকচুয়ালি সব মানুষই চায় যে কোনো দল থেকে প্রতিদ্বন্দ্বিতা করলেও যাতে প্রার্থী যাতে স্বচ্ছ ভাবমূর্তি থাকে, কিন্তু তাতে মানস ঘোষের নাম ঘোষণা হওয়াতে সবাই হতাশ হয়ে পড়েছেন। প্রধান সেনাপতি এই নির্বাচনে ব্যাকলাইট দেখানোটা এটাতে শোভা দেয় না। দেখুন, যারা দল করে তারা কেউ ক্ষতি করবে না, তারা অনেকেই আমাকে ফোন করে সকলের শুভেচ্ছা জানিয়েছে। বাগদায় তো আর এক কাণ্ড শোনা যাচ্ছিল, শান্তনু ঠাকুরের স্ত্রী সোমা ঠাকুরকে বিজেপি প্রার্থী করতে পারে। কর্মীদের একাংশের মধ্যে এ নিয়ে আগে ক্ষোভ তৈরি হয়েছিল, সেই ছবিটাও দেখাবো। পদ্মের ঘরেই দাবি উঠেছিল, আমরা বাগদায় বাইরের প্রার্থী চাই না, বহিরাগত চাই না, সেটা শান্তনু ঠাকুর হোক কিংবা নরেন্দ্র মোদী। শেষ পর্যন্ত বাগদায় বিনয় বিশ্বাসকে প্রার্থী করেছে বিজেপি, কিন্তু ক্ষোভ তাতে কমেনি, কারণ বিনয় বহিরাগত, বনগাঁর বাসিন্দা, তাকে কেন প্রার্থী করা হলো? ক্ষোভে দলীয় পদে ইস্তফা দিলেন বাগদা 2 মণ্ডলের সভাপতি সমীর বিশ্বাস। উপনেতৃত্ব আমাদের বলেছিলেন হ্যাঁ বাগদার ভূমিপুত্রই হবে, কিন্তু যখন টিকিটটা দেয়া হলো, বেরোনোর পরে দেখতে পারলাম যে সেখানে বহিরাগত কোনো এক ব্যক্তিকে দেওয়া হয়েছে। আমি অনেকবার রিকোয়েস্ট করা সত্ত্বেও আমাদের নেতৃত্ব মেনে নেয়নি। আপনারা আমাকে ভুল বুঝবেন না, আমি পার্টির সঙ্গে আছি। যেহেতু পদটা আমাকে দিয়েছিল একজন, সেই ভদ্রলোকই যখন আমাদের সেই পদের মর্যাদা দেয়নি, তো সেখানে সেই চেয়ারে বসে থাকার অধিকার আমার নেই। যে অরাজকতা বাগদায় তৈরি হয়েছে বাই ইলেকশন উপনির্বাচনে বিজেপির মধ্যে, তাতে করে আপাতত আমার যে দায়িত্ব রয়েছে সেই দায়িত্ব থেকে আমি অব্যাহতি চাইছি। আমরা বহিরাগত যে প্রার্থী, সেই প্রার্থীকে আমরা মানতে চাইছি না। বিজেপিদের মধ্যে কেউ কারোর কথা শোনে না, কোনো কর্মীদের কোনো মূল্যায়ন করে না, তাদের মতামতকে কোনো গুরুত্ব দেয় না। এক সমস্যা রানাঘাট দক্ষিণেও বহিরাগত বিজেপির প্রার্থী। আমাদের এই রানাঘাট দক্ষিণ বিধানসভার ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা কর্মীর একটাই আবেদন যে আমরা এই বহিরাগত প্রার্থী আমরা মানব না, কারণ আমরা সুখে দুঃখে আপদে বিপদে বহিরাগত প্রার্থীকে কাছে পাওয়া যায় না। আমাদের নদিয়া দক্ষিণের ভূমিপুত্র চাই, নাহলে আমাদের যে অভিযোগ আছে আমরা তার একটা সিদ্ধান্ত আমরা নেব যে আমরা ভোটে কাজ করব কি করব না। দেখুন, 10 তারিখ জুলাই মাসের উপনির্বাচন, যে 4টি কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে তার মধ্যে 3টেতেই আগের বিধানসভায় পদ্মফুল ফুটেছিল, কিন্তু বহিরাগত প্রার্থী চাই না বলে যেভাবে পদ্মের ঘরে স্লোগান উঠেছে, তাতে সুকান্তরা সামাল দিতে পারবেন তো? ভারতীয় জনতা পার্টির এই আসনগুলিতে জেতবার ব্যাপারে মানুষের সমর্থক কার্যকর্তাদের যে প্রত্যাশা আছে, এই ক্ষোভ বিক্ষোভের মধ্যে কিন্তু সেটাও ফুটে উঠছে। 4 বিধানসভার উপনির্বাচনে প্রার্থীপদ ঘোষণার পর বিজেপি যেভাবে গোষ্ঠী কোন্দলে জর্জরিত হয়ে গেছে, দয়া করে নিজেরা লড়াই করতে করতে দলটাকে শেষ করে দেবেন না। সিপিএমের সাথে লড়াই করার স্কোপ নেই, তারা শূন্য হয়ে গেছে মানুষের রায়ে। কংগ্রেস মানুষের রায়ে শূন্য হয়ে গেছে এই রাজ্যে, পশ্চিমবঙ্গের কংগ্রেস। আপনারা মানুষের রায়ে একদম খাদের কিনারায় পৌঁছে গেছে। বিবাদ ইত্যাদি আছে, প্রদেশ স্তরের নেতৃত্ব আছেন, জেলা স্তরের নেতৃত্বরা আছেন, এটা নিশ্চিতভাবে আমরা নির্বাচনের আগে এগুলো মিটে যাবে। রাজনীতি কারে কয়? তৃণমূল বিজেপিকে বহিরাগত বানে বেঁধে, আর সেই বিজেপির ঘরে এবার বহিরাগত অসন্তোষ। কথায় বলে কারো সর্বনাশ তো কারো পৌষ মাস। গত 10 বছর দিল্লিতে একা ম্যাজিক ফিগার পেরিয়ে গিয়েছিল নরেন্দ্র মোদী, অমিত শাহর বিজেপি। আরএসএস বিশেষ ট্যাফও করতে পারত না, কিন্তু এবার আবার সক্রিয় আরএসএস। কেন বলছি দেখুন। প্রত্যাশিত ফল হয়নি লোকসভা নির্বাচনে, ইতিমধ্যেই মুখ খুলেছে আরএসএস। আসন্ন বিধানসভা নির্বাচনে আবারও যাতে পুরনো জমি, হারানো জমি পুনরুদ্ধার করা যায়, তার জন্য এখন থেকেই পদক্ষেপ শুরু করে দিল বিজেপি। জমি পুনরুদ্ধারে এক গুচ্ছ কর্মসূচি নিচ্ছে বিজেপি। জয়ের হ্যাট্রিক উদযাপনে দেশ জুড়ে অভিনন্দন যাত্রায় বেরোবেন বিজেপি নেতারা। তার সঙ্গে বিভিন্ন জায়গায় হবে অভিনন্দন সমারোহ অর্থাৎ সমাবেশ। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মৃত্যুদিনে বৃক্ষরোপণ কর্মসূচি পালনের সঙ্গেই 21শে জুন যোগ দিবসে বিজেপি কর্মীদের সামিল হতে বলা হয়েছে। 25শে জুন জরুরি অবস্থা জারির দিনকে কালা দিবস হিসেবে পালন করবে বিজেপি। 30 জুন তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পরে নরেন্দ্র মোদীর মন কি বাত। কি বিষয় প্রধানমন্ত্রীর বলা উচিত?
জনগণের থেকে সেই মতামত চাওয়া হয়েছে। একের পর এক রাজ্যে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে এখন থেকে নির্বাচনের সংগঠনের দায়িত্ব দেওয়া, অর্থাৎ যেখানে নির্বাচন রয়েছে, বিধানসভা নির্বাচন, সেই জায়গাগুলিতে এখন থেকেই দায়িত্ব দিয়ে দেওয়ার মধ্যে দিয়ে বিজেপি বুঝিয়ে দিচ্ছে যে কোনো মূল্যে হারানো জমি পুনরুদ্ধার করতে বদ্ধপরিকর তারা। বিজেপির ফল খারাপ হতেই মাঠে নেমে পড়েছে আরএসএস। সংঘের সক্রিয়তা অনেক বেড়েছে, বাড়ছে বিজেপির সংগঠনে হস্তক্ষেপও। যাবতীয় ডেভেলপমেন্টের নেপথ্যে যেভাবে আরএসএস সক্রিয়, তাতে আগামী দিনের রাজনীতিতে, অন্তত বিজেপির অন্দরমহলের রাজনীতিতে প্রত্যেকটা নীতি নির্ধারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরিবর্তন যে আসতে চলেছে তা ঘটনার ডেভেলপমেন্ট থেকেই ইঙ্গিত স্পষ্ট। এবার রেল দুর্ঘটনার দিকে আমাদের তাকাতেই হচ্ছে, কারণ গতকাল ভয়ঙ্কর দুর্ঘটনার পরও আজ তার কাটাছেঁড়া চলছে। গোটা একটা দিন বিপর্যয় কাটিয়ে অবশেষে ছন্দে ফিরছে রেল, কিন্তু রাজনীতি নিজের ছন্দে আছে। দুর্ঘটনার পর থেকেই আপ ডাউন রাঙাপানিতে দুটি লাইনে ট্রেন চালু হয়েছে। যদিও সাবধানী চালক, ধীর গতিতে ট্রেন চলছে, কিন্তু তাতে প্রশ্নগুলো ঢাকা যাচ্ছে না। যে প্রশ্নের উত্তর দিতে গিয়ে রেল চালকের ঘাড়েই দোষ চাপিয়েছে। দোষ শুধু চালকের? দেখুন তো। রেলওয়ে বোর্ডের চেয়ারপারসন জয়া ভার্মা সোমবার দুর্ঘটনার পরেই জানিয়েছিলেন প্রাথমিকভাবে তাঁরা মনে করছেন ভুলটা ছিল মালগাড়ির চালকের। उनको आगे गाड़ी बिना रोके नहीं चलानी चाहिए थी, पर ऐसा लगता है कि गाड़ी उन्होंने नहीं रोकी और वो सिग्नल के बावजूद, सिग्नल था रुकने के लिए, उसके बावजूद गाड़ी आगे चली गई। पीछे वाली गाड़ी को रुकना था। মালগাড়ির সেই মৃত চালক এবং সহচালকের বিরুদ্ধেই শেষ পর্যন্ত এফআইআর করল রেল। ঘটনা হলো, কাল মালগাড়ির সহচালককে দুর্ঘটনায় মৃত বলেই জানিয়েছিলেন জয়া। যদিও দুর্ঘটনায় গুরুতর আহত ওই সহচালক এখন হাসপাতালে চিকিৎসাধীন। इस ट्रेन जो गुड्स ट्रेन थी, उसके ड्राइवर और असिस्टेंट ड्राइवर की भी जान चली गई है। ड्राइवर साहब कैसे? ड्राइवर साहब के बारे में अभी कुछ पता नहीं चल पा रहा है, समझे। फंसे हुए हैं लोग, वहाँ पे है लगे हुए हैं, समझे। आपकी यहाँ पे वाइफ हैं? वाइफ हैं यहाँ पे ना? बच्चे उच्चे भी हैं अभी? क्या पूरा नाम? मोनू कुमार? मोनू कुमार ना। সিগন্যাল যে সকাল থেকেই অকেজো ছিল তা জানার পরেও কেন রেল মনে করছে মালগাড়ির দুই চালকেরই গাফিলতি ছিল? কারণ কাগজে নথি, কাগজে কিন্তু অনুমতি ছিল, কিন্তু প্রশ্ন উঠছে অতিরিক্ত গতি নিয়ে। ঘন্টায় ৭৮ কিলোমিটার বেগে ছুটছিল মালগাড়ি, কি করে? নিয়ম মানলে সর্বোচ্চ 15 কিলোমিটার গতি হওয়ার কথা। এই দুর্ঘটনা ঘিরে একাধিক প্রশ্নের উত্তর কিন্তু এখনো মিলছে না। রেল সূত্রে যেটা খবর, গতকাল রেলের স্বয়ংক্রিয় সিগন্যালিং ব্যবস্থা কাজ করছিল না। সেক্ষেত্রে পেপার ক্লিয়ারেন্সের মাধ্যমে ট্রেন চালাচ্ছিলেন চালকেরা। পরপর যে দুটো ট্রেন আসে, তারা রাঙাপানি থেকে নিজ বাড়ির মধ্যে অন্তত 9টি সিগন্যালের ক্ষেত্রে পেপার ক্লিয়ারেন্স নিয়েছিলেন। অর্থাৎ সিগন্যাল লাল থাকলেও সেই সিগন্যালকে উপেক্ষা করে পেপার ক্লিয়ারেন্সের মাধ্যমে চালক ট্রেনকে নিয়ে ধীর গতিতে এগোবেন। কিন্তু যে দুর্ঘটনা ঘটেছিল তারপর মালগাড়ির যে ইঞ্জিনের ইন্টারনাল ডেটা, সেই ডেটা বলছে এই দুর্ঘটনাস্থলে 9টা 47 মিনিটে গাড়ির স্পিড ছিল প্রায় 78 কিলোমিটার। মালগাড়ির চালক যখন ইমার্জেন্সি ব্রেক কষেন তখন প্রায় 17 সেকেন্ড সময় লাগে শূন্যতে পৌঁছাতে স্পিডকে। তারপরও কিন্তু থেকে যাচ্ছে ৩-৪ কিলোমিটারের মধ্যে কি করে মালগাড়ির গতি 0 থেকে ঘন্টায় ৭৮ কিলোমিটার হয়? তাহলে রাঙাপানির সিগন্যাল কি সবুজই ছিল? তদন্ত শুরুর আগে কেন চালকের ঘাড়ে দায় ঠেলছে রেল বোর্ড? ऑटोमेटिक सिग्नल खराब थे तो उसके लिए प्रोसीजर फॉलो करना होता है ड्राइवर्स को। तो पहले वाले ड्राइवर को भी फॉलो करना है, पीछे वाले को करना है। अब इसमें क्या गलती हुई है उसी का इन्वेस्टिगेशन कर रहे हैं। ছবিটা দেখাবো, তারা বিভিন্ন এলাকাগুলো ঘুরে ঘুরে দেখে যে ধ্বংসাবশেষগুলো আছে তারা সেগুলো খুঁটিয়ে খুঁটিয়ে পরীক্ষা করে দেখছেন। এটি যেমন এই তদন্তের একটি প্রক্রিয়া, এর সঙ্গে সঙ্গে কিন্তু যারা এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিলেন রেল চালানোর ক্ষেত্রে তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হবে কেন এই ওভার স্পিড, সেই কারণের কোনো ব্যাখ্যা এখনো পর্যন্ত মেলেনি। অ্যান্টি কলিশন ডিভাইস লাগানো হলো না। কত মানুষের প্রাণ গেলে
মোদি সরকারের তৃপ্তি হবে। রেলের গাফিলতি কি ধামা চাপা দেওয়ার চেষ্টা? গুরুত্বপূর্ণ হতে চলেছে মালগাড়ির সহকারী চালকের বয়ান। রেল রাজনীতি চলছে, চলবেও। বিশেষ করে মমতা ব্যানার্জি রেলমন্ত্রী ছিলেন, ওই অ্যান্টি কলিশন ডিভাইস বারবার আনছে তৃণমূল। রাজনীতি সর্বত্র। জাতীয় রাজনীতিতে আচমকা সক্রিয় হয়ে উঠছে তৃণমূল কংগ্রেস, এবং কংগ্রেসকে ছাড়াই একটা ছবি দেখাবো। লোকসভা ভোটের বুথ ফেরত সমীক্ষাকে প্রভাবিত করে শেয়ার বাজারে বিপুল টাকার দুর্নীতির তদন্ত চেয়ে আজ মুম্বাইয়ে সেবি অফিসের সামনে বিক্ষোভ দেখালো তৃণমূল কংগ্রেস। 3 তৃণমূলের সাংসদ কল্যাণ ব্যানার্জি, সাগরিকা ঘোষ, সাকেত গোখেলের সঙ্গে ছিলেন মহারাষ্ট্রের শিবসেনা উদ্ধবের এমপি অরবিন্দ সাবন্ত এবং এনসিপি শরদ পাওয়ার গোষ্ঠীর প্রাক্তন বিধান পরিষদ সদস্য বিদ্যা চৌহান। সেবির চেয়ারপারসন মাধবী পুরীর সঙ্গে দেখা করে লিখিতভাবে তদন্তের দাবি জানান এমপিরা। লোকসভা ভোটের এক্সিট পোলকে হাতিয়ার করে শেয়ার বাজারে হয়েছে বড় দুর্নীতি, এটাই অভিযোগ তৃণমূলের। Main culprit, rather I will refer the expression, main culprit in this scam is Mr. Narendra Modi and Mr. Amit Shah. ভোটের রেজাল্ট আউটের একদিন পরে এই ইস্যুতে প্রথম সরব হয়েছিলেন কংগ্রেসের এমপি রাহুল গান্ধী। প্রথম যৌথ সংসদীয় কমিটির তদন্ত চেয়েছিলেন রাহুল। অভিযোগ ছিল এক্সিট পোলকে হাতিয়ার করে 30 লাখ কোটি টাকার দুর্নীতি হয়েছে। ঠিক সেই অভিযোগই মমতা বন্দ্যোপাধ্যায়, শরদ পাওয়ার, উদ্ধব ঠাকরেরাও করছেন, কিন্তু কংগ্রেসকে সঙ্গে না নিয়ে। 13th May, the Home Minister says buy shares before 4th of June. 19th May for the first time, and then repeatedly until the 28th May, the Prime Minister says that the stock market is going to break records on 4th June. On 1st June, exit polls are released. On the 3rd of June, the stock market breaks all records and then crashes on the 4th of June. And we are interested in having a joint parliamentary committee, a JPC, to investigate the role of the Prime Minister, the role of the Home Minister, role of BJP members, and also those people who have done these fake exit polls. তৃণমূল কংগ্রেস একবারও বলছে না কংগ্রেসকে বাদ দিয়ে অমুক দিয়ে তমুক দিয়ে। তৃণমূল কংগ্রেস বলছে দিল্লিতে ইন্ডিয়া জোটের শরিকের যথাযথ দায়িত্ব তৃণমূল কংগ্রেস পালন করবে, কিন্তু তার স্বতন্ত্র অস্তিত্ব এবং বাংলার মানুষের রায়কে মর্যাদা দিয়েই সেই দায়িত্ব পালন করবে। টিটাগড় স্টেশনের কাছে রেল লাইনে ফাটল। স্টেশন সংলগ্ন 9 নম্বর রেল গেটের কাছে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে ফাটল। কাজ করার সময় নজরে আসে শ্রমিকদের। সেই সময় লাইন দিয়ে মাঝেরহাট লোকালের যাওয়ার কথা ছিল। ঠোঁট কাটা আবার আগামীকাল ঠিক রাত 8টায়।